ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 9-এর একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো এই আলোচনার আগে তোমাদের সাথে প্রশ্নটা শেয়ার করি। থাম্বনেল দেখেই আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের প্রশ্ন হলো শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো। এই প্রশ্নের উত্তরটা কিভাবে সুন্দরভাবে সহজ সরল ভাষায় গুছিয়ে পয়েন্টের মাধ্যমে আলোচনা করা যায় বা লেখা যায়, সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এখানে প্রথম পয়েন্টটি আছে ভূমিকা। এখানে কি লেখা আছে দেখো, চতুর্থ শক্তিজোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে যেতে বাধ্য হন। এটা সবাই জানো তোমরা যে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে যান। এর পরের পয়েন্ট আছে দেখো, শত দিবসের রাজত্ব। এখানে কি বলা হয়েছে, এলবা দ্বীপের নির্বাসন থেকে ফিরে নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত প্রায় 100 দিন ফ্রান্সে রাজত্ব করেন। এটা কি বলা হয়েছে বুঝতে পেরেছো, যে এলবা দ্বীপে যখন তিনি চলে যান ওখান থেকেও কিন্তু তিনি ফিরে এসেছিলেন। ফিরে আসেন কবে? 1815 খ্রিস্টাব্দে। এবার এসে তিনি 100 দিনের মতো ফ্রান্সের রাজত্ব করেছিলেন। এই সময়কালই ফ্রান্সের ইতিহাসে 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। 100 বা 100 দিনের রাজত্ব নামে পরিচিত। আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে দেখো প্রথম পয়েন্টটি আছে ইউরোপের পরিস্থিতি। এখানে কি বলা হয়েছে, নির্বাসিত থাকা অবস্থায় ইউরোপের ওপর নজর রেখেছিলেন কে? নেপোলিয়ন। এটা কিন্তু মনে রাখবেন। এরপরে দেখা আছে এই সময় ইউরোপে বিভিন্ন ঘটনা ঘটেছিল। যেমন কি কি ঘটনা ঘটেছিল দেখে নাও। প্রথমেই আছে এই সময় ফ্রান্সের সিংহাসনে অষ্টাদশ লুই বসেছিলেন, কিন্তু তিনি শীঘ্রই ফ্রান্সের জনগণের কাছে অপ্রিয় হয়ে উঠেছিলেন। বুঝতে পেরেছি ইউরোপের পরিস্থিতিটা কীরকমভাবে উনি এলবা দ্বীপে নির্বাসিত হওয়ার পর হয়ে যাচ্ছে। অষ্টাদশ লুই বসছেন ফ্রান্সের সিংহাসনে, কিন্তু তিনি সঠিকভাবে ফ্রান্সের জনগণের কাছে প্রিয় হয়ে উঠতে পারছেন না। 2 নম্বরে আছে ভিয়েনা সম্মেলনে বিজয়ী শক্তিবর্গের মধ্যে মতবিরোধ দেখা যায়। মানে কি হচ্ছে, একটা যে সম্মেলন হয়েছিল গুরুত্বপূর্ণ, যেটা ভিয়েনা সম্মেলন, সেখানে যারা জয়ী হয়েছিল সেই সমস্ত শক্তির মধ্যেও কিন্তু মতবিরোধ দেখা যাচ্ছে। মানে এখানে অন্তর্দ্বন্দ্বে কিন্তু লিপ্ত হওয়ার কথা বলা হচ্ছে। এরপরে দেখো 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, নেপোলিয়নের ফ্রান্সে প্রত্যাবর্তন, মানে নেপোলিয়নের ফ্রান্সে ফিরে আসা বা আগমন। এখানে প্রথম একটা ফ্রান্স লেখা আছে, এটা তোমরা কেটে দেবে। এরপরে দেখো কি লেখা আছে, ফ্রান্সের বাইরে জটিলতার পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন ত্যাগ করে গোপনে ফ্রান্সে ফিরে আসেন। তার মানে তিনি কিন্তু ফ্রান্সে ফিরে এসেছিলেন গোপনে। তিনি 1050 সৈন্য নিয়ে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চের ফ্রান্সের কান শহরে হাজির হয়ে রাজধানী প্যারিসের দিকে যাত্রা শুরু করেন। তাহলে তিনি কোথায় এসেছিলেন? প্রথমে ফ্রান্সের কোন শহরে? এখানে তোমরা মনে রাখবে ফ্রান্সের কান শহরে এসে রাজধানী প্যারিসের দিকে যান। এরপরে 3 নম্বর পয়েন্ট আছে দেখো, জনতার অভ্যর্থনা। এখানে অভ্যর্থনা মানে কি হচ্ছে, যে নেপোলিয়ন যখন এলো তখন জনগণ তাকে যেরকমভাবে স্বাগত জানালো ওটাই। কি লেখা আছে দেখে নাও, প্যারিসে যাত্রাকালে ফ্রান্সের সাধারণ মানুষ নেপোলিয়নকে বিপুল অভ্যর্থনা জানায় এবং বহু সেনা তার পক্ষে যোগ দেয়। তিনি গ্রেনল নগরে পৌঁছে জানান যে কৃষকদের স্বার্থ রক্ষা, দেশে শান্তি প্রতিষ্ঠা এবং বিদেশিদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করাই তার ফ্রান্সে ফিরে আসার প্রধান কারণ। তাহলে দেখো এখানে কিন্তু তিনি একটা জনসমর্থন পেলেন। কিভাবে? তিনি তো প্রথম থেকেই একটা পরিচিত বা একটা খুব ভালো একটা নামডাক সম্পন্ন সম্রাট ছিলেন, তাই তো নেপোলিয়ন। তো তিনি এলবা দ্বীপে নির্বাসন হয়ে যাওয়ার পরেও যখন তিনি ফিরে এসেছিলেন, তিনি কিন্তু এটাই বলেছিলেন যে
তার এখানে ফিরে আসার কারণটা হলো যে তিনি কিন্তু সাধারণ মানুষেরই জন্য ফিরে এসেছেন, তাদের স্বার্থেই ফিরে এসেছেন। তো এই জন্য কিন্তু তিনি একটা জনগণের কাছ থেকে অভ্যর্থনা বা সমর্থন পেয়েছিলেন। এরপরে 4 নম্বর পয়েন্ট আছে, দেখো সম্রাট হিসেবে ঘোষণা। এখানে কি বলা হয়েছে, নেপোলিয়ান লিও নগরীতে পৌঁছে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করলে অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। তাহলে নেপোলিয়ান যখন লিও নগরীতে পৌঁছে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করে দিলেন নির্বাসন থেকে ফিরে, তখন কিন্তু অষ্টাদশ লুই যিনি ফ্রান্সের সিংহাসনে ছিলেন তিনি সিংহাসন ছেড়ে পালিয়ে যান, কারণ সম্রাট নেপোলিয়নের খ্যাতি কিন্তু তারও মাথায় ছিল। এরপরে দেখো কি আছে, এই সময় তিনি প্যারিসে এসে 20 মার্চ থেকে 29 জুন মানে 1815 খ্রিস্টাব্দে এই সময়টায় মোট 100 দিন রাজত্ব করেন। আর এই ঘটনায় ইতিহাসে 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। মানে তিনি সম্রাট যখন হলেন, লিও নগরীতে পৌঁছে নিজেকে ঘোষণা করে দিলেন সম্রাট, তখন কিন্তু সেই দিন থেকে 100 দিন পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন ফ্রান্সে। তো এই 100 দিনের রাজত্বটাই তার 100 দিবসের রাজত্ব হিসেবে পরিচিত। এরপরে দেখো একেবারে শেষ পয়েন্টে আমরা চলে এসেছি। এখানে লেখা আছে মূল্যায়ন। এখানে কি লেখা আছে, নির্বাসন ত্যাগ করে নেপোলিয়ন আবার ক্ষমতা দখল করলেও শক্তিশালী সরকার গঠনে তিনি ব্যর্থ হয়েছিলেন। এটা তো বুঝতেই পারছো যে তিনি পুনরায় যদি ফিরে আসেন তারপরেও কিন্তু তিনি শক্তিশালী সরকার গঠনে ব্যর্থ হয়েছিলেন। নেপোলিয়ন দ্বিতীয়বার সিংহাসনে বসলে শক্তিশালী মিত্রশক্তি তথা চতুর্থ শক্তিজোট আবার নেপোলিয়নের ওপর আক্রমণ করে। 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন। এই যুদ্ধে পরাজয়ের ফলে নেপোলিয়নকে সারা জীবনের জন্য সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয়। বাকি জীবন নেপোলিয়ন এই দ্বীপেই কাটিয়েছিলেন। অবশেষে 1821 খ্রিস্টাব্দের 5 মে এই মহান যোদ্ধার জীবনাবসান ঘটে। তাহলে বুঝতে পেরেছ যে তিনি ফিরে আসার পরও কিন্তু তার যারা বিরোধী পক্ষ ছিল তাকে কিন্তু কখনোই মেনে নেননি, তার বিরুদ্ধে কিন্তু পরিকল্পনা চালিয়েই গেছেন। আসলে ইতিহাস মানেই তো যুদ্ধ, ইতিহাস মানেই তো সংঘর্ষ, আর সংঘর্ষ ছাড়া দেখবে বাস্তবেই তো জীবন নেই আমাদের, তাই না? তো এটাই এখানে বলা হয়েছে যে তিনি যতই এখানে নিজেকে সম্রাট বলে ঘোষণা করুক, তার কিন্তু বিরোধী পক্ষ কিন্তু কখনোই তাকে আবার মেনে নিতে চাননি। তাকে পরাজিত করার জন্য আবার তারা ছক কষেই যাচ্ছিল। তো এই ছক কষের পরিণতি হিসাবে ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে কিন্তু নেপোলিয়ন পরাজিত হয় ও তাকে আবার সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয়। এখানেই তাকে সারা জীবনের মতো নির্বাসিত হয়েই থাকতে হয়েছিল। আর এই জায়গাতেই 1821 খ্রিস্টাব্দে মে মাসে মৃত্যু ঘটে। এখানেই তাহলে নেপোলিয়নের সমাপ্তি। আশা করি তোমাদের আজকের এই আলোচনা বুঝতে কোনো অসুবিধা হয়নি, প্রশ্নের উত্তরটা পুঙ্খানুপুঙ্খ বুঝতে পেরেছ। পরীক্ষায় এই প্রশ্নটা আসলে তোমরা কিন্তু এরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখবে, এটাই আশা করছি। তাহলে চলো আজকের মতো আলোচনার পর্ব এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর লাইক শেয়ারটাও করার পাশাপাশি কমেন্টটাও করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।